এই যে দল, যে আমি যার নাম দিয়েছি এমসিপি, ডেমোক্রেটিক সিটিজেন পার্টি। আপনি আমাদের একটা কথা বললেন মবক্রেসি আর কি, আবার আরেকটা কথা বললেন সেটা হচ্ছে যে আমাদের জন জনগণ আমাদের সাথে নাই। একটা মব তৈরি করতে হলে একটা লেভেলের জনগণ থাকা লাগে, এটা একটা বিষয় কিন্তু। মানে আমরা আপনি যখন আমাকে মবক্রেটিক বলতেছেন আবার বলতেছেন আমার সাথে জনগণ নাই, এটা এটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা বিষয়। আমরা এর কাছ থেকে শুনেছি, সার্জিসের কাছ থেকে, যে এদের ফাঁসি ছাড়া, হাসিনার ফাঁসির আগে নির্বাচনের কোনো কথাই বলা যাবে না। উই উই অলরেডি রাইট, হার্ড। রাইট, 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 তারা ডিক্লেয়ার করছে অলরেডি। এটা এটা আমরা ভুলতে পারি না, কারণ ও তো একজন ঊর্ধ্বতন নেতা। ও তো বলে আচ্ছা, দিয়েছে অলরেডি। কাজেই এদের যে এই কথাবার্তার মানে মূল্য কতটা সেটা দর্শক মণ্ডলী ভেবে দেখবেন। কিন্তু ব্যাপারটা কি, যে নির্বাচনকে এত ভয় কেন? মানে ইউ গো ফর ইলেকশন, সি হাউ মেনি পিপল সাপোর্ট ইউ। মানে আমি আওয়ামী লীগের কে কন্ডেম করি, কিন্তু নির্বাচনে আসলে আমি আশা করব যেন ওরা ভালো করতে না পারে, এটা আমার ইচ্ছা। হ্যাঁ, কিন্তু জনগণ যদি ওদেরকে ভোট দেয় তাহলে সেটা আমি গ্রহণ করব। এটা হলো একটা ডেমোক্রেসির ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে সেখানে আমারটা আমি চাপিয়ে দেব না। আমি আওয়ামী লীগকে পছন্দ করি না, এই জন্য আমি একমাত্র রাইট, নো, জনগণ সিদ্ধান্ত নেবে যে কোনটা রাইট। তো এটাই হলো আমাদের যে আলোচনার সবচেয়ে যেটা উইকনেস, যে আমরা যেটা দেখলাম, যে এই যে দল, যে আমি যার নাম দিয়েছি এমসিপি, ডেমোক্রেটিক সিটিজেন পার্টি, এই পার্টি যে করছে, এই যে নিয়োগ বাণিজ্য করছে, ওদের অফিসে ইন্টারভিউ নিচ্ছে। মানে হুম, কোন জবগুলো, যেটা ওয়াসার জব, যেটা ঘুষের রাজত্ব, ওগুলোর তারা ওখানে ওদের ইন্টারভিউ করছে। ওরা যেখানে আমরা জানি যে করাপশনের আসল ঘাঁটি, সেখানে ওরা ওই যে বিভিন্ন সিটি কাউন্সিলের যে অ্যাডমিনিস্ট্রেটর পজিশন, সেগুলো ওরা করছে। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে আমরা কোনোদিন এত বড় নিয়োগ বাণিজ্য কোনোদিন দেখিনি। এতে এই যে ডেমোক্রেটিক সিটিজেন্স পার্টি চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি। ওদেরকে চ্যাম্পিয়নশিপ দেওয়ার এখন একটা পারফেক্ট টাইম। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখেন যে ওদের যে বিরাট সম্মেলন হলো, এই সম্মেলনে কারা টাকা দিল, এতে কত 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 কোটি টাকা খরচ হয়েছে, ওরা তো হিসাব দেয়নি। ওরা বলছে যে ওদের নাকি খুব লোকজন ওদেরকে খুব আদর যত্ন করে, ভালোবাসে, তাই দিয়েছে। তারা কারা? এরা তো বিশাল ধনিক শ্রেণী, যারা আওয়ামী লীগ আমলে অর্থ উপার্জন করেছে অন্যায় করে, তাদের টাকা নিয়ে ওরা রাজনীতি করছে। চিন্তা করে হুম, দেখুন, মানে ওরা সরকারের ক্ষমতাকে ব্যবহার করে হুম। 22 টাইমস, মানে গরুর গাড়িতে চড়ার সামর্থ্য নেই, সে 22 টাইমস হেলিকপ্টার এক উইকের ভেতরে। হ্যাঁ, মানে সরকারি কম্বল বিলি কেউ তো করার উপহার জন্য। দিতে পারে, কেউ তো উপহার দিতে পারে, তাদেরকে তো অনেকেই ভালোবাসে কিন্তু সেটা আমরা তাদেরকে। জানতে চাই। এবং তারা এগুলো এরা নিয়ে বহুবার স্টেটমেন্ট দিয়েছে, তাদের জবাব দিয়েছে। সাইফুর, সাইফুর, আমি যুক্তরাষ্ট্রে বাস করি। হুম, আমি ভাইস চ্যান্সেলর ছিলাম, আমি রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম। আমি যদি কারোর সঙ্গে কেউ যদি আমাকে ডিনারে নিয়ে যায়, হ্যাঁ, সেই ডিনারে একটা অ্যামাউন্ট আমি ভুলে গেছি, আমার সময় এটা ছিল, আমি তো রিটায়ার করে ফেলেছি, ওই $45 বেশি হলে আমাকে রিপোর্ট করতে হতো যে $45 বেশি। এখানে যে এই যে টাকা কেউ ফ্রি দেয় না, টাকা দেয় নিজের স্বার্থে। এই এই বুদ্ধি যাদের নাই, তাদেরকে আমি বলবো অ্যাকচুয়ালি গবেট। আর যাদের বুদ্ধি আছে কিন্তু এটাকে ব্যবহার করে, তাদেরকে আমি মনে করব ক্রিমিনাল। কাজে ইদার অফ দ্য টু। এখন ওরাই বলবে যে ওই যে বিরাট সম্মেলন করলো, ওরা যে হুম, ডিসিদেরকে ইনফ্লুয়েন্স, যে বাসে করে আসার জন্য, হ্যাঁ, এটা আমাদেরকে কাদের কথা স্মরণ করিয়ে দেয়? আওয়ামী লীগ, একই স্বৈরাচারের অল দ্য নর্মস দিস ডেমোক্রেটিক সিটিজেন্স পার্টি হ্যাজ ইট। এদের সব ওই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো এদের ভেতরে আছে। কাজে এদের কাছ থেকে সংস্কার, এদের কাছ থেকে একটা ভালো গভর্নমেন্ট, এটা তো হুম, আমার কাছে, এরা চাচ্ছে বর্তমানে এই সরকারকে ব্যবহার করে তারা হুম, কোথায় কোথায় কোন সিট পাবে। হ্যাঁ, আর এমনি যদি আমার ধারণা, আমি এদের যে বর্তমানে যে দেখছি, প্রথম আন্দোলনের সময় আমরা যে দেখেছিলাম যে ওদের যে এক একটা মিটিং এ কত লোক হয়, হাজার 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 হাজার, হ্যাঁ, লক্ষ ছাড়িয়ে যায়। আর এখন আমরা দেখছি ইউ ক্যান কাউন্ট ইন ফিঙ্গার্স। ব্যাপারটা কি? তার কারণ এরা এই যে যারা নিজস্ব প্রপাগান্ডা, নিজদের হালুয়া রুটি খাওয়ার জন্য, তারা যে আন্দোলনের যে নিয়ামক শক্তি ছিল, যেটা মানে আপনার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদেরকে হুম, কিন্তু কোনো ভালো পজিশন দেয়নি। তারপরে দেখুন যে শিবিরের যারা ছিল,
আমি তো ওদের ওদের দেখেছি, যারা একটা দারুণ ভূমিকা গ্রহণ করেছিল ওই আন্দোলনে। কই তাদের কাউকে কোনো ভালো পজিশন দেয়নি, তাদের চলে যেতে হয়েছে। কাজে এই যে এই গ্রুপটা, আমি মনে করি একটা সিন্ডিকেট, একটা করাপ্ট সিন্ডিকেট। এই করাপ্ট সিন্ডিকেটটা বাংলাদেশে হালুয়া রুটি আরো দীর্ঘকাল খাবার জন্য ওরা মানে আমি কি বলবো, যে আমি ওদেরকে দেখেছি, ওদের গ্রুপ ছবি দেখেছি আন্দোলনের সময়, সবার স্পঞ্জের স্যান্ডেল পরা, স্পঞ্জের স্যান্ডেল পরা, অর্ডিনারি কাপড় চোপড়, কিন্তু এখন কিন্তু ঝিলিক মারা কাপড় চোপড় পরে। আমি তো দেখেছি এখন তো ব্র্যান্ডের কাপড় চোপড় পরে, চেহারাতে একটা জেল্লা চলে আসছে, ভালো হালুয়া রুটি খাচ্ছে। এই জন্যই আমি মনে করি যে এরা চাচ্ছে যে বাংলাদেশের যে নর্মাল, যে একটা ডেমোক্রেটিক প্রসেস হতে পারে, হ্যাঁ, এখানে গৃহযুদ্ধকে অ্যাভয়েড করা, সামরিক বাহিনীকে খেপিয়ে দিয়ে একটা মানে এবং তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ মানে বাজিয়ে দেওয়া, যেটা আমরা দেখছি ওই প্যারিস থেকে, যে কিন্তু লরেন্স অফ কিন্তু তাদের সাথে যে বাংলাদেশ। সবাই একমত, তাদের মধ্যে কিন্তু বহুমত ইতিমধ্যে দেখা গেছে। না, এমন লরেন্স যদি অফ হতো যে বাংলাদেশ। একদম প্ল্যান ওয়াইজ, একদম প্রিমেডিটেটেড এমন কিছু হতো, তাহলে তো সবাই একই সুরে কথা বলতো। তারা কিন্তু একই সুরে কথা বলছে না, তাদের মধ্যে না কিন্তু না বেশ তর্ক না, বিতর্ক, দ্বিমত রয়েছে। ওদের আমি মধ্যে কিন্তু বিভিন্ন একটু মত কথা বলতে আছে, চাই। কিন্তু ওদের যে হুম। জেনারেল যারা ওদের ঊর্ধ্বতন নেতা, হ্যাঁ, ওদের কথা শুনে মনে হয় যে ওদের একটাই মাত্র উদ্দেশ্য, যে হালুয়া রুটি পাচ্ছি, এটাকে আমি খেতে চাই, এটাকে দীর্ঘায়িত করার জন্য, যে নির্বাচনকে কেউ আমি ঠেকিয়ে দিতে পারি। নির্বাচনকে যদি আরো, একবার বলছিল 5 বছর, একবার একজনের কাছ থেকে শুনলাম 10 ইয়ার্স, আর একবার বলছে 2 বছর। সবারই উদ্দেশ্য হলো যে কোনো ক্রমে এগুলোকে পিছিয়ে দিয়ে ভালো করে আরো হালুয়া রুটি খাওয়া, হ্যাঁ, চেহারাটাকে আরো জেল্লা আনা, হ্যাঁ, আর স্পঞ্জের স্যান্ডেল পরা নয়, এবার একটা ভালো ইসে কাপড় চোপড় পরা, ভালো পাঞ্জাবি, বিয়ের পিড়িতে বসা, হ্যাঁ, যেখানে আহত ছাত্ররা, আহত জনগণ যারা এখনো হাসপাতালে রয়েছে, যাদের কোনো চিকিৎসা হয়নি, যারা মারা গেছে, এবং এই মারা যাওয়ার মধ্যে কিন্তু 400 জনের বেশি, 450 জনের বেশি কিন্তু বিএনপির সমর্থক, 200 জনের বেশি ছাত্র শিবির এবং জামাতের সদস্য। আর ওদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই সিন্ডিকেট, যারা হালুয়া রুটি খাচ্ছে, ওদের মাঝ থেকে কিন্তু একজনও মারা যায়নি। আমি চাই না কেউ মরুক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রভাষক ছিলাম। আহ, এবং আমি 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 আমার ছাত্রদেরকে আমি পছন্দ করি, হ্যাঁ, এবং আমাদের ছাত্ররা বিশ্ব জুড়ে খুব ভালো করছে, আই এম প্রাউড অফ দ্যাম। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে কি, যে আমি জীবনে কোনোদিন দেখিনি যে বাংলাদেশের এতগুলো আন্দোলন হলো, হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন যে সেই আন্দোলনগুলোতে যে ছাত্ররা সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেছিল, রাজনৈতিক পার্টির ভূমিকা ছিল নগণ্য, কিন্তু ওই ছাত্ররা কিন্তু কেউ দল করে হালুয়া রুটি খাওয়া শুরু করে নাই। এবং তখন কিন্তু পারতো, আচ্ছা। কিন্তু ওরা তখন হালুয়া রুটি খায়নি। আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে মবক্রেটিক সিটিজেন্স পার্টি অফ বাংলাদেশ, এরা করলো কি, হালুয়া রুটি খাচ্ছে আর সব জায়গায় মবক্রেসি করছে। কোথাও কোনো, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে এত জটিল অবস্থা, এর কারণটা কি? এর কারণটা হলো এই মবক্রেসির দল। ওদিকে লরেন্স অফ বাংলাদেশ, ও ওখান থেকে উস্কানি দেয়, আর এদের সঙ্গে নাকি ওর খুব ভালো যোগাযোগ। ও কিন্তু বলেছে, প্রকাশ্য টেলিভিশনে বলেছে যে আমার সঙ্গে এদের এই আলোচনা হয়েছে, এবং এই যে হাসনাত যে স্টেটমেন্ট দিয়েছে তার আগেও তার সঙ্গে নাকি আলোচনা করেছে। হি ইজ দ্য, লুকস লাইক হি ইজ দ্য ড্রাইভিং ফোর্স। আমি ডক্টর ইউনূসকে আমি দারুণ শ্রদ্ধা করি। উনি হয়তো অসহায়ত্বে ভুগছেন বর্তমানে, যে ওনার আশেপাশে এই সমস্ত, ওনার হয়তো এটার ইচ্ছা ছিল না এই ক্ষমতা নেওয়ার জন্য, ওনার উপরে জোর করে দেওয়া হয়েছে। এখন এমন একটা সমস্যা হয়ে গেছে যে উনি বাঘের পিঠে চড়ে গেছেন, এখান থেকে নামাও কঠিন। কিন্তু এই যে জি। অবক্র্যাটরা, এদেরকে আমার ধারণা যে বাংলাদেশের গণতন্ত্র সেম এবং টাইম আমি আপনার কথা বলতে পারেন, আর স্বাধীনতা আপনার প্রিয় কথা বলতে সমস্ত পারেন, দল, আপনার কথার পর আমাকে জনগণ একটু ওদের পক্ষ থেকে যিনি এসেছেন তাকে দিতেই হচ্ছে একটু। আপনি ঐক্যবদ্ধ হয়ে, না জি। আমাকে একটু আর 1 মিনিট, হুম, বাংলাদেশের হুম, যত গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী যত জনগণ আছেন, হ্যাঁ, এবং সব দল এবং অন্যান্যরা সব একাত্র হুম। হয়ে এই ডেমোক্রেটিক সিটিজেন্স পার্টিকে আপনারা মানে মানে আপনারা ওদেরকে মারবেন না, না মারাটা ভালো কথা নয়, হ্যাঁ, ঝেঁটিয়ে দেবেন না। ওরা যেটা চাচ্ছে, ওরা তো অন্যদেরকে পিটাপিটি করে, গিয়ে দেখলাম যে মারামারি করে সব জায়গাতে গিয়া, গুন্ডামি করে, ওরা নিজেরা নিজেরা গুন্ডামি করে দেখলাম।
বরিশালে, পটুয়াখালীতে, সাতক্ষীরাতে ওরা নিজেরা নিজেরা মারামারি করে একটা আর একটা মাথা ফাটিয়ে দেয়। হ্যাঁ, রক্ত দেখি এখানে, আমি জানি না, ওটা হয়তো রেড কালারও করতে পারে, কারণ এদেরকে খুব একটা বিশ্বাস করা যায় না। এই 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 মবক্রেটিক ইকে, এদেরকে অবিলম্বে বাংলাদেশের রাজনীতি থেকে এদেরকে একদম, কারণ ওরা নির্বাচনে আসতে দেবেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের মবক্রেসির আমি কিন্তু পার্থক্য করছি। দল হিসেবে ওরা থাকতে পারে, আরো 10টা দল করুক, ওরা আরো তো গোটা চারেক পার্টি ওদের ভেতর থেকে চলে আসবে, আরো আরো হুম। এই চারটার সঙ্গে আরো যোগ হোক, কোনো আপত্তি নেই। জি কিন্তু ওরা যদি মবক্রেসি করতে যায়, তাইলে সেই জি মবক্রেসি, মবক্রেসি নিয়ে মবক্রেসি তারা করছে কিনা এটা যাচাইযোগ্য। না, আমরা মবক্রেসি আমরা তাদের তো আমরা তো ডিক্লারেশন দেখছি। না, তাদের নাম ভাইফুল, দিয়ে অনেকেই করছে, আমরা তো এরকম অভিযোগ আমরা তো আছে। এবং তারা আমরা তো প্রশ্রয় দিচ্ছে কিনা ফেসবুকে, সে নিয়েও আপনি আপনার কথা বলেছেন, জনাব ডক্টর মোস্তফা সরোয়ার, কোনো আপত্তি নেই, এখানে সবাই স্বাধীনভাবে আপনার কথা বলতে পারেন। এখানে মোল্লা ফারুক হাসানও আছে সেই আমরা তো পক্ষে, দেখছি ওদের। তিনিও উত্তর দিবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলি যে যাদেরকে নিয়ে আমরা কথা বলছি, হাসনাত এবং সার্জিস বা যারা তার শীর্ষ পর্যায়ে রয়েছে, তারা কেউ এই বিষয়গুলিকে প্রশ্রয় দেয় কিনা বা এগুলি করে কিনা, এগুলির না, সাথে ওদের সম্পৃক্ত আছে ওদের কিনা, এই নিয়ে ফেসবুকে আমার দেখেছি প্রশ্ন ডিক্লারেশন, রয়েছে আমার পক্ষে। ওদের জি, ফেসবুকে তো ডিক্লারেশন দিয়েছি, ডিক্লারেশন আমরা পড়েছি ওদের ফেসবুকে, আচ্ছা, ঠিক আছে। ভেরিফাইড ফেসবুকে আমরা আমরা এগুলো দেখছি, যে ওখানে জি, চলো, ওখানে মাইট দাও, ওখানে গিয়া আগুন, এই যে অগ্নি, আগুনের, এই আগুনের খেলা কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি আগে অনেক সীমিত। এটা যে হুম, একদম গ্রামে গঞ্জনে ছড়িয়ে পড়েছে, 32টা না হ্যাঁ, 35টা জেলাতে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, হ্যাঁ, জি, বাড়িঘর পোড়ানো হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে ছিল না। এই মবক্রেটিক সিটিজেন্স পার্টি এটাকে ইন্ট্রোডিউস করেছে, এবং এইটা করে বাংলাদেশে যেটা করলো, আমি খুবই হুম, শঙ্কিত। আমি বৃদ্ধ মানুষ, হয়তো আমি মরে যাব, হ্যাঁ, আমি হয়তো এই দুঃখজনক জিনিসগুলো দেখব না, কিন্তু ভবিষ্যতে এই মবক্রেটিক দলের যারা যারা আছে, তাতে যদি হুম। জনগণ গিয়ে আগুন দেয় ওদের বাড়িতে, এটা কি ভালো হবে? এটা আহ, অসম্ভব। আমি কঠোর এটা ভাষায় এটা কন্ডেম, কখনোই, জি, এটা আমি কঠোর কখনোই ভাষায় সম্ভব না, কন্ডেম। কখনোই জনগণ এটা হতে দিবে না, এরকম কোনো অবস্থা বাংলাদেশে আসবেও না। জি, আপনার কাছে আসছি ডক্টর মোস্তফা সরোয়ার। মোল্লা ফারুক হাসান, খুব লম্বা নেওয়া হয়েছে, জাস্ট 1 মিনিট রিলেভেন্ট কিছু যে জনাব কিন্তু সাহেব এদিকে ফিরে আপনাকে বুঝতে হবে, আপনার আপনার প্রশ্ন করতে হিসেবে আপনাকে যুক্ত আচ্ছা। করেছি আমি আপনাকে। জি, জনাব মোল্লা ফারুক প্রথম হাসান। প্রথম যেটা সেটা হচ্ছে উনি আমাদের একটা কথা বললেন মবক্রেসি আর কি, আবার আরেকটা কথা বললেন সেটা হচ্ছে যে আমাদের জন জনগণ আমাদের সাথে নাই। একটা মব তৈরি করতে হলে একটা লেভেলের জনগণ থাকা লাগে, এটা একটা বিষয় কিন্তু। মানে আমরা আপনি যখন আমাকে মবক্রেটিক বলতেছেন আবার বলতেছেন আমার সাথে জনগণ নাই, এটা এটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা বিষয়। আর অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এনসিপি খুবই স্পষ্ট ভাবে বলেছে যে তারা তাদের সম্পূর্ণ অডিট, মানে বাংলাদেশের যারা অডিট ফার্ম আছে তাদেরকে দিয়ে আমাদের যে ফান্ড, সেই ফান্ডের অডিট রিপোর্ট আমরা যেটা নির্বাচন কমিশনে দেওয়া লাগে ওইটা আমরা ওপেন দিব, আমাদের ওয়েবসাইটে আপলোড করবো। এখন একটা অডিট রিপোর্ট তৈরি করতে হইতে পারে কিছু প্রসিডিওর মেনটেন করা লাগে, এবং মানে একটা অর্থ বছর শেষে সেই অডিট রিপোর্ট দেওয়া লাগে। এখন আমরা কোথা থেকে টাকা পাচ্ছি না পাচ্ছি এইটা আমরা তো স্পষ্ট করেছি যে আমাদের যা আমাদের টাকার উৎস সম্পর্কে এবং আমাদের টাকা কোথায় ব্যয় হচ্ছে সে সম্পর্কে আমরা আমরা আমাদের যে অডিট রিপোর্ট হবে, আমাদের যে আর্থিক স্টেটমেন্ট, এটা আমরা মাসের সামনে ওপেন করবো। এটা তো আমাদের এখানে লুকানোর মতো কোনো কিছু নাই। বাংলাদেশের 46টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। 46টা নিবন্ধিত রাজনৈতিক দলের একটা নিবন্ধিত রাজনৈতিক দল হইতে হলে 200 থানা কমিটি থাকা লাগে। এখন সবকিছু বাদ দেন, 21 ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর হইতে পারে, তার 3টা প্রোগ্রাম হইতে পারে, প্রত্যেকটা থানায় করা লাগে। এখন অন্য কোন পলিটিক্যাল পার্টিতে তারা এখন পর্যন্ত কেউ কখনো জিজ্ঞাসাও করে না যে হচ্ছে তাদের প্রায় 30+ পলিটিক্যাল পার্টি মানে তাদের সেন্ট্রালিস্ট মাহফিল করেছে, এবং যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে সম্মানে, মানে কেউ কিন্তু জিজ্ঞাসা করে না যে হচ্ছে টাকা এসছে কোত্থেকে। এখন একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা এটাকে স্বাগত জানিয়েছি, আমরা কিন্তু বলেছি যে হ্যাঁ আমাদের ইফতার মাহফিল থেকে শুরু করে আমাদের সম্মানিত টাকা, প্রত্যেকটা টাকার অডিটেড স্টেটমেন্ট আমরা জনগণের সামনে ওপেন করবো, আমাদের ওয়েবসাইটে আপলোড করবো। এখন এর মানে আমাদের একদম প্রথম দিন থেকে আমাদের নিয়ে একটা ক্রমাগত একটা হচ্ছে তারা জি, মানে সবাই চুপ করতেছে। প্রথমে আসলে সেটা হচ্ছে 400 কোটি টাকার ওই যে কাগজ কেনা নিয়ে একটা দুর্নীতির কথা আসলো, যে আমাদের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর উনি 400 কোটি টাকা হচ্ছে কাগজ এগুলি আপনারা কেনার বলেছেন, ক্ষেত্রে এগুলি দুর্নীতি। আপনারা বলেছেন, এগুলি আপনারা বিভিন্ন সময় বলেছেন, শুনেছি। আমরা মনে করি না, যে মানে অবশ্যই যাচাইযোগ্য। একদম প্রথম দিন থেকে একটা হচ্ছে মানে আমি জানি না ওনার একটা বিষয় হইতে পারে ওনার ধানমন্ডি 32 মানে যে মানুষ জনগণ যেটা করছে এটা নিয়ে তার তার হয়তো ক্ষোভ থাকতে পারে, এবং এটা ক্ষোভ থাকতে পারে, আমরা তাকে ঠিক সাহায্য আছে। চাই যে এরকম ক্ষোভ আমরা আরো দেওয়ার চেষ্টা করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ।
আচ্ছা, আর জনাব মোস্তফা আরেকটা সরোয়ার, বিষয় হচ্ছে, আপনার হয়তো ধানমন্ডি 32 ব্যাপারে ক্ষোভ থাকতে পারে, এরকম ক্ষোভ আপনাদেরকে আরো দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, তিনি বলেছেন মোল্লা ফারুক হাসান। ধন্যবাদ না জনাব, আমি কিন্তু আমি আপনি একটু কিছু অ্যাড একটা করব, বলতে চান। আমি একটু যে অ্যাড না না করব মোস্তফা সরোয়ার, আসছি যে আসছি 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 32 একটু। নম্বরের ব্যাপারে আমার কোনো মায়া নেই, কিন্তু ওকে। মানে যে মবক্রেসি যেটা, যে এটা জি। এটা মানে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিত, দে কুড ডু দ্যাট, একটা মিউজিয়ামকে ভেঙে দেওয়া, এটা এটা করতে পারতো তারা। এটা এটা কিন্তু হাসিনা ওন করে না, এটা কিন্তু হুম। কেউ ওন করে না। এটা একটা মিউজিয়াম, এটা একটা ট্রাস্ট, এবং এটা গভর্নমেন্টের ট্রাস্ট। কাজে এই মিউজিয়ামকে তারা ভেঙেছে। আমার কিন্তু, না কারণ এটা এটা আমি এর কিন্তু অ্যাজ এ বঙ্গবন্ধুর পলিটিক্যাল পার্টি বিরুদ্ধে, ভাঙে না। আচ্ছা। আমি আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে লুঙ্গি পরে বক্তৃতা দিয়েছি। কাজে এতে হুম। আমার অত একটা মায়ার ব্যাপার নেই। কিন্তু আমার কথা হলো যে সরকারি বুলডোজার ব্যবহার করা হলো, সরকারি বুলডোজার, হ্যাঁ, এই মবরা করলো। তার মানে এই মবদের, যে এই যে মবক্রেটিক সিটিজেন্স পার্টি, ওরা বুলডোজার ব্যবহার করলো, মিউনিসিপাল বুলডোজার। এটা পৃথিবীর কোন আইনে এটা ঠিক আছে? ওরা বলবে যে ও আমরা একটা ফরাসি বিপ্লব করেছি। বাই দি ওয়ে, সাগর, আপনি জানেন যে প্রথম যে বইটা বের হয়েছে এই এই আন্দোলনের উপরে, এই অভ্যুত্থান বিপ্লবের উপরে, ওটাকে আমি বলছি জেনজি রেভলিউশন। আমি ইউরোপিয়ান আমেরিকানদেরকে ফলো করেছি, এবং আমার পরপর 5টা আর্টিকেল হলিডে, হলিডে তো না, ইসে নিউ এজে ছাপা হয়েছে, আমার পরপর 5টা ইংলিশ আর্টিকেল। এবং ওই 5টাকে একটা ফরওয়ার্ড হিসেবে যে বইটা বের হয়েছে, ওটার নাম হলো 30 ডেজ অফ জুলাই। এই বইটা প্রথম বের হয়েছে একদম আন্দোলনের পরপরই। এই বইটার হুম। ফরওয়ার্ড লিখি। এই আন্দোলনকে আমি খুব মনে প্রাণে সমর্থন করেছি, কিন্তু ওরা যে এটাকে প্রলং করে এর হালুয়া রুটি পরবর্তী খাওয়ার জন্য। পদক্ষেপগুলোকে আপনি ধন্যবাদ আপনাকে মোস্তফা সরোয়ার, খুব স্পষ্ট না হয়েছে না, জনাব। কিন্তু কিন্তু আমাকে আমাকে একটু শেষ করতে দেন, এক এক মিনিট। জি, যে আপনি ওরা যে আপনি বলবেন, আপনি অনেক এটাকে ভূমিকা রেখেছেন আন্দোলনে। এটাকে ধন্যবাদ প্রলং আপনাকে। করে, এটাকে প্রলং হুম। করে যে তারা হালুয়া রুটি খাওয়ার জন্য, এটাকে প্রলং করে হালুয়া রুটি খাওয়ার জন্য, যে তারা হুম। এই মবকৃষি করে দেশে শান্তি শৃঙ্খলার পরিস্থিতিকে, উনি আবার বললেন যে ওনারা আবার করবেন। তার অর্থ লক্ষ্য করে দেখুন, আমি যে আগে বলেছিলাম, প্রথমত যেটা ফ্যাসিবাদী গভর্নমেন্টে, ফ্যাসিবাদী অফিসিয়ালি পার্টি, এন্ডোর্স করে ফ্যাসিস্ট, নাই। এটা দাঁড়ান আমি এটা শেষ আপনার করি নাই। কথা। এই যে আপনার তো আচ্ছা। অ্যাটিটিউড ওই ফ্যাসিস্ট, যে না না, ঠিক আছে ঠিক আছে, এটা দলে, তাদের তাদের স্টাইল, তাদের কিন্তু এই স্টাইল না হলে তারা কিন্তু 24-এ জয় আনতে পারতো না, এটাও কিন্তু ধন্যবাদ। নো নো ধরে রাখতে নো হবে। নো নো, তাদের এরকম বিশ্বে, সাগর ভাই, দুঃসাহস, তাদের সাহসিকতা না থাকলে এই না এই না, অবস্থা ও হতো না। সাহসিকতা, আপনি না এটার না, পক্ষে ছিলেন, সাগর, সাইফুর বা রহমান, এটা সাগর, এখন তাদের পক্ষে সাধারণ জনগণ তারা তখন। সাহস দেখিয়েছে, সেজন্য আমরা গর্বিত। কিন্তু ওই সাইফুর কিন্তু 6 জন রহমান সামনে সাগর কিন্তু তারা ভাই, ছিল লিখিত এটা, খত দিয়ে আন্দোলনকে সাইফুর বন্ধ তারা করে রহমান, দিয়েছে। তারা ওই সামনে 6 ছিল, জন এটা অবশ্যই হালুয়া ভোলার মতো রুটি, নয়, এটা হালুয়া এটা রুটিও পায় অস্বীকার নাই। করবার, এটা তারা না তারা সাগর, ইতিহাস তৈরি করেছে, এটাও ঠিক। সাগর, আমি মোস্তফা সরোয়ার সাগর, আপনার কাছে আসছি, আপনাকে ধন্যবাদ। আমি আমি আসছি, আরো সাগর, বলবো আরো বলবো ইতিহাসে একটু কিন্তু জনাব, কিন্তু জি ওই যে জি জি, ডিবি অফিসে যে ওরা জি খেয়েছিল, সরোয়ার ভাই, ওই যে আপনি 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 বই ডিবি লিখেছেন, অফিসে আমরা যে আপনার বই খেয়েছিল, পড়বো, আমরা আপনার ডিবি বই অফিসে যে পড়বো। খেয়েছিল, আমরা সরোয়ার ডিবি ভাই, অফিসে খেয়েছিল, খেয়ে যে ওরা হুম। খত দিয়ে, ওটাও কিন্তু ম- ইতিহাসের একটা পার্ট। হ্যাঁ, যে এরকম রাইট দালাল আমরা রাইট জীবনে দেখিনি। মোস্তফা রাইট, জি সরোয়ার জি ভাই অবশ্যই। আপনাকে, মোস্তফা সরোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বইয়ের একটা অ্যাড আমাকে পাঠিয়ে দিবেন, আমি এটা বিতরণের ব্যবস্থা করব। আপনি একজন আন্দোলনের একজন উচ্ছ্বাসিত একজন কর্মী হিসাবে আমি এটা প্রকাশ করব। অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনি বললেন যে আপনি মরে যাবেন, এবং আপনার এটা আমরা অবশ্যই স্মৃতি হিসাবে আমরা চাই না যে আপনি সহসাই আমাদের কাছ থেকে চলে যাবেন। আপনি দীর্ঘজীবী হন সেই কামনাই করি, এবং আপনার মৃত্যুটা আমাদের জন্য স্বাক্ষর হয়ে থাকবে। মানুষ জন্মগ্রহণ করে, কোনো স্বাক্ষর থাকে না। যখন মানুষ মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা যেন একটা স্বাক্ষর রেখে যায় আমাদের নিজে, এটাই কামনা করে। আর আলোচক যারা আছেন সবাইকে আমি আমার সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু করতে চাই। আলোচনাটা হোক আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি হবে না, আমি এই জায়গায় স্ট্রিক্ট থাকতে চাই। এবং জেএনজি ছেলেরা, নতুন ছেলেরা, এনসিসি ছেলেরা কোথায় কি করলো, কবে করবে, কেন করলো, এই বিষয় আমি থাকতে চাচ্ছি না। আমি আওয়ামী লীগ পুনর্বাসন হবে কি হবে না এই বিষয়ে একটা আমার মতামত দিতে চাই। আমি আমার ব্যক্তিগত পরিচয়টা আমি দিয়ে নি, খুব ছোট। সাগর ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন পরিচিত, এবং ওনার আলোচনায় আমি মাঝে মাঝে অংশগ্রহণ করি, হয়তো করি না। এর মধ্যে অনেকেই আছেন আমার পরিচিত, এবং মেজর জেনারেল হেতাশামকে আমার শুভেচ্ছা দিতে চাই। এবং ওনার
বক্তব্যটার সাথে আমি এক জায়গায় ডিফার করি। সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী প্রধান বাংলাদেশের সমস্ত দিক এবং সমস্ত রাজনৈতিক সমস্যা এবং সমস্ত রাজনৈতিক দিক দর্শনের প্রতি আমাদের সরকার প্রধান যেমন সূক্ষ্ম দৃষ্টি রাখবেন, তদ্রূপ আমাদের দেশের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক পরিস্থিতি রক্ষার্থে আমাদের দেশের সেনা প্রধানেরও রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থার প্রতি বিশেষ দৃষ্টি ওনার থাকতে পারে। ওনার হয়তো কোনো রাজনৈতিক মন্তব্য দেওয়া উচিত হবে না, কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি ওনার আনুগত্য প্রকাশ করার কোনো কারণ থাকবে না। কিন্তু হেতেশাম যেটা বলছেন যে উনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, সেই ব্যাপারে আমি মেজর জেনারেল হেতেশামের সাথে একটু যুক্তি খণ্ডাবার চেষ্টা করছি। অবশ্যই সেনা প্রধান আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি হবে না সেই বিষয়ে উনি বক্তব্য রাখতে পারবেন, তবে তা সম্পূর্ণ গণতান্ত্রিক পর্যায়ে। আমি এই সরকারকে কোনো বিপ্লবী সরকার বলতে চাচ্ছি না, কারণ বিপ্লবের ধরন একটা আন্দোলনের ধরন থাকে একরকম। বিপ্লবী সরকার পরে, বিপ্লবের পরে যে সরকার গঠিত হয় সেখানে কোনো সংবিধান থাকে না, সেখানে কোনো আদর্শ সেই সময়ে কাজ করে না। বিপ্লবী সরকারের আদর্শ কাজ করে তখন একজন বিপ্লবী নেতা কিংবা বিপ্লবী গোষ্ঠী সরকার গঠন করে, তখন সেটাকে বিপ্লবী সরকার বলা যায়। যখন বাংলাদেশের এই আন্দোলনের পরে একটি দল কিংবা ছাত্র জনতা একত্রে মিলে একজন তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত করলো এবং সেই সরকার প্রধান বাংলাদেশের সংবিধান মতো রাষ্ট্রপতির কাছে গিয়ে উনি প্রতিজ্ঞাবদ্ধ দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, যদিও সেই সরকার সেনা সমর্থিত একটা সরকার আমরা বলতে পারি, কারণ সেনা প্রধানের সূক্ষ্ম দৃষ্টি ছিল বিধায় সেই সরকার গঠন করা সম্ভব হয়েছে। এখন হঠাৎ করে আমরা বলতে পারবো না সেনা সরকারের কোনো সমর্থন থাকবে না। তো সেই জায়গাটায় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মানে আপনি বলতে যাচ্ছেন যে এখন আমরা ব্যারিস্টার এফএস কাছে যেতে চাই, তিনি আপনার কথা অবশ্য দিবেন। আপনি বলতে যাচ্ছেন যে সেনাপ্রধান এই মুহূর্তে এই পরিবেশে এই রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি যে কোনো মতামত দিতে পারেন, নিরপেক্ষ দৃষ্টিতে উনি মতামত দিতেই পারেন, এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে।